ভূত এক্সপ্রেসে সাধারণ মানুষের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনাগুলোই বলা হয়। যারা ভূতে বিশ্বাস করেন না তাদের আমরা বিশ্বাস করতে বলবো না, কারণ ভূত আছে কি নেই সেটা যাদের সাথে ঘটনা ঘটেছে তারাই বলবে। তাই ভূত এক্সপ্রেসের ঘটনাগুলোকে বিনোদন হিসেবে নেওয়ার অনুরোধ রইল। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সকলকে জানাচ্ছি স্বাগত আরও একটা নতুন এপিসোডে। এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস। আমি শুভ আছি সাথে, আর আশা করছি যারা শুনছেন তারা প্রত্যেকেই অনেকটা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ সকাল থেকেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং ওয়েদারটা কিন্তু ভীষণ জমজমার একটা ওয়েদার। এই ওয়েদারে যদি ভূতুরে টপিক নিয়ে আলোচনা করা যায় তাহলে কিন্তু আজকের এই ওয়েদারটা বেশ দারুণ হয়ে উঠবে। আজকের এপিসোডে আমার কাছে অনেকগুলো ঘটনা রয়েছে, আমি একটার পর একটা সত্য ঘটনা প্রত্যেককে শোনাবো। আজকের এই ঘটনাগুলো কিন্তু বেশ জমজমাট ঘটনা। যারা শুনছেন তারা কমেন্ট করে আমাকে জানাবেন কার কোন ঘটনাটা ভালো লাগলো এবং কে কোথার থেকে শুনছেন এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান তাহলে ঘটনাটি লিখে আমাকে মেল করতে পারেন bhuthexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে, অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনারা ঘটনা লিখে আমাকে মেসেজ করে পাঠাতে পারেন। সবার প্রথমে ধন্যবাদ জানাবো সেই মানুষগুলোকে যারা আজকে ঘটনা পাঠিয়ে আমাকে সাহায্য করেছে আজকের এই এপিসোডটা তৈরি করতে। তাদেরকে জানাবো অশেষ ধন্যবাদ এবং আমি আরও রিকোয়েস্ট করব প্রত্যেকের কাছে যে আপনারা আরও আমাকে ঘটনা পাঠান এবং আমাকে এপিসোড বানাতে সাহায্য করুন। ঘটনা না পাঠালে আমি কিন্তু এপিসোড বানাতে পারছি না, তাই সবার কাছে আমি বিনীত অনুরোধ করছি আপনারা আরও বেশি করে আমাকে ঘটনা পাঠান। ঘটনা পাঠালে তবেই আমি এপিসোড তৈরি করতে পারবো। দেরি করব না, চলে যাব আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি। ঘটনা লিখেছেন বাংলাদেশ থেকে রেহান। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি আপনি ভালো আছেন। অনেক দিন ধরে আপনার কণ্ঠে ভূতের ঘটনা শুনছি, বেশ ভালো লাগে ঘটনাগুলো শুনতে। ভাইয়া, আজ একটি ঘটনা লিখে পাঠালাম, যদি ঘটনাটি ভালো লাগে তাহলে পড়ে শোনানোর অনুরোধ রইল। এই ঘটনাটি আমরা যেই গ্রামে থাকি ওই গ্রামেরই একটি এলাকার ঘটনা। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম সুমন। আমি এই ঘটনাটি গ্রামের লোকের মুখে শুনেছি, আর যেভাবে আমি ঘটনাটি শুনেছি সেভাবেই আমি লিখে পাঠালাম। যদি ঘটনাটি পড়ে শোনান তাহলে অনেকটাই খুশি হব। ঘটনায় আসা যাক। সুমন ছিল ঢাকার একটি বড় হাসপাতালের মর্গের এক কর্মচারী। রাতের শিফটে কাজ করত সে, এবং যেখানে চারপাশের নিস্তব্ধতা আর মৃতদেহের ঠান্ডা স্পর্শই ছিল তার নিত্যসঙ্গী। এক রাতের ঘটনা, সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। সুমন তার কাজ শেষে মর্গের টেবিল পরিষ্কার করছিল। হঠাৎ সে শুনতে পায় হালকা একটা অট্টহাসির শব্দ, যেটা আস্তে আস্তে ভেসে তার কানে আসছিল। প্রথমে সে ভাবল এটা হয়তো মনের ভুল, কিন্তু শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। শব্দটা শুনে সুমন কাঁপতে কাঁপতে সেই দিকে এগিয়ে যায় যেখান থেকে শব্দটা আসছিল। মর্গের রুম থেকে বেরিয়ে সুমন পাশের রুমে মানে স্টোরেজ রুমে গিয়ে পৌঁছায়, যেখানে মৃতদেহ স্টোর করে রাখা হতো। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 3টের মতো বাজে। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। স্টোরেজ রুমে যাওয়ার পর সুমন দেখে একটি খুন হওয়া মৃতদেহ, যা কিছুক্ষণ আগে মর্গে আনা হয়েছিল, সেটা চোখ খুলে ভীষণ অদ্ভুত আর বিকটভাবে স্ট্রেচারের ওপরে শুয়ে আছে। সুমনের কাছে এটা একটা স্বাভাবিক বিষয়, যেহেতু সে মর্গে কাজ করত, তাই সে প্রায় দিনই এরকম জিনিস দেখে থাকে। তার থেকে বড় অদ্ভুত লাগছিল তার কাছে এই বিষয়টা, সেটা হলো
সেই বিকট হাসির শব্দটা যেটা মাঝের মধ্যেই আস্তে আস্তে ভেসে তার কানে আসছিল, সেই জিনিসটা সুমন বারবার ভাবছিল হাসির শব্দটা আসছে কোথার থেকে। এখানে তো সে ছাড়া আর রুমের বাইরে সিকিউরিটি গার্ড ছাড়া আর কেউ নেই, তাহলে হাসির শব্দটা আসছে কোথার থেকে? সুমন স্টোরেজ রুমে গিয়ে রুমটা পরিষ্কার করতে করতে সব কিছু ভালো করে দেখতে শুরু করে। তার পাশেই একটা স্ট্রেচারে ছিল সেই খুন হয়ে আসা ডেড বডিটা। সেই রুমটা পরিষ্কার করার পর সুমন যখন সেখান থেকে বের হতে যাবে, ঠিক তখনই তার কানে আসলো কর্মর কর্মর করে স্ট্রেচার নড়ে ওঠার একটা শব্দ। এরপর সুমনের সাথে যা ঘটে সেটা সুমন কল্পনাও করতে পারেনি। দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে পেছনে তাকাতেই সুমন দেখল খুন হওয়া যে মৃতদেহটি স্ট্রেচারে রাখা ছিল সেটি সোজা হয়ে উঠে বসেছে, আর তার ঠোঁটের কোণে লেগে আছে একটা ভয়ানক হাসি। এই দৃশ্য দেখে সুমন ভয়ে একেবারে জমে গিয়েছিল, তার শরীর ভয়ে ঠান্ডা হয়ে এসেছিল। সুমন সাথে সাথে কোনো রকমের দৌড়ে মর্গ থেকে বেরিয়ে যায় এবং দারোয়ানদেরকে চিৎকার করে ডাকতে শুরু করে। সে চিৎকার করতে থাকে, দারোয়ানদা, দারোয়ানদা, তোমরা তাড়াতাড়ি ভেতরে এসো, শিগগিরই ভেতরে এসো, আমি মনে হয় আর বাঁচব না। সুমনের চিৎকার শুনে দারোয়ানরা দৌড়ে এসে দেখে সব কিছু একেবারে স্বাভাবিক রয়েছে, আর সুমন অবচেতন অবস্থায় মাটিতে পড়ে আছে। এরপর যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে সবাইকে বলে তার দেখা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাটা, তবে কেউই তার কথায় বিশ্বাস করেনি। এরপর থেকে সুমন আর কখনোই ওই মর্গে কাজ করেনি। ওই ঘটনার পর সুমন কাজ ছেড়ে দিয়েছিল। এলাকার লোক সুমনকে ভীতু বলে উপহাস করলেও সেই রাতে যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল তার স্মৃতি সুমনের মন থেকে কখনো মুছে যায়নি। হতে পারে এই ঘটনার সাথে সায়েন্সের কোনো মিল আছে, কিংবা এও হতে পারে সেদিন সত্যি সুমনের সামনে ওই লাশের আত্মা দাঁড়িয়েছিল। এ ছিল ভাইয়া ঘটনা। এই ছিল প্রথম ঘটনা। চলে যাব দ্বিতীয় ঘটনায়। ঘটনা লিখেছেন রাহুল এবং স্নেহা। এই ঘটনাটি দুজন মিলে লিখেছেন। যেভাবে ঘটনাটি লিখে পাঠানো হয়েছে ঠিক সেভাবেই আমি পড়ছি। দাদা, আমি রাহুল, আমার ওয়াইফ স্নেহা এই প্রথম তোমায় একটি ঘটনা লিখে পাঠাচ্ছি। আমরা ভবানীপুরে থাকি। আশা করছি তুমি এই ঘটনাটি পড়ে শোনাবে। ঘটনাটি আমাদের কলেজ জীবনের ঘটনা এবং এই ঘটনাটি আমাদের একটি বন্ধু সুজিতের জীবনের ঘটনা। আমি, আমার ওয়াইফ এবং সুজিত কলেজ জীবন থেকে আমরা খুবই ভালো বন্ধু। পরে স্নেহার সাথে আমার বিয়ে হয় এবং এখন আমাদের বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে। সুজিত এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত, কিন্তু কলেজ সময় সুজিতের খুব বাজে একটা নেশা ছিল, যেটা আমি আর আমার ওয়াইফ ওকে বারবার করে বলতাম যে ওসব বন্ধ করে দে, এসব তুই করিস না, এসব ভালো জিনিস না। ওর নেশা ছিল ভৌতিক জিনিসপত্র নিয়ে রিসার্চ করা, যেমন পুরনো কবরস্থানে রাত কাটানো, একা একা শ্মশানে গিয়ে বসে থাকা, এরকম ধরনের ছিল তার নেশা। তো যাই হোক, এবার মূল ঘটনায় আসি। কলকাতার পার্ক স্ট্রিটের একটি পুরনো বাড়ি নিয়ে বহুদিন ধরেই নানান ধরনের ভৌতিক গল্প প্রচলিত ছিল। বাড়িটির নাম ছিল হ্যারিসন মেনশন, যেখানে একসময় একজন ইংরেজ দম্পতি থাকতেন। তাদের মেয়ে এমিলি অল্প বয়সেই মারা যায় এক রহস্যময় পরিস্থিতিতে। সেই থেকে বলা হতো ছোট্ট এমিলির আত্মা ওই বাড়িতেই নাকি ঘুরে বেড়ায়। তো যাই হোক, প্রায় 12 বছর আগের কথা। একদিন সুজিত এবং তার বন্ধুরা এই গল্প শুনে বাড়িটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা ভাবল এটা শুধুমাত্র গুজব। রাতে গিয়ে যদি কিছু না দেখতে পায় তারা, তাহলে সবাইকে প্রমাণ করে দিতে পারবে যে এসব একেবারে মিথ্যে গল্প, ওইসব বাড়িতে কোনো ভূত টুত এসব কিছুই নেই। তো যাই হোক, এই ভেবে রাতের বেলা সুজিত ও তার বন্ধুরা বাড়িটির সামনে উপস্থিত হয়। সেই বাড়ির দারোয়ানকে কিছু টাকা দিয়ে তারা বলে যে 5 মিনিট বাড়িটা ঘুরে দেখব, তারপর আমরা চলে আসব। এই বলে তারা বাড়ির ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে তারা
দেখে যে ঘরের মধ্যে চারিদিকে একেবারে ধুলোর স্তর জমে রয়েছে এবং পুরনো আসবাবপত্র সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা বেশ অনেকক্ষণ ধরে এদিক সেদিক চারপাশে তাকিয়ে দেখতে শুরু করে, কিন্তু কিছুই তারা দেখতে পায় না। কিছুক্ষণ পরে তারা একটা ঘরের ভেতর থেকে ফিসফিস করে কথা বলার আর গোঙানির একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সুজিত সাহস করে সেই ঘরের দিকে এগিয়ে যায়, দরজাটা খোলে আর ভেতরে ঢুকতেই সে দেখে ঘরের সোজাসুজি, একদম সোজাসুজি একটা বিরাট পুরনো ব্রিটিশ আমলের একটা আয়না রাখা। সে আয়নার দিকে তাকাতেই সুজিত দেখে যে তার সামনে, মানে ওই আয়নার সামনে দাঁড়িয়ে আছে একটি ছোট্ট বাচ্চা মেয়ে। যেহেতু বাড়িটি পুরো অন্ধকার ছিল তাই মেয়েটির চেহারা অস্পষ্ট মনে হচ্ছিল। সুজিত সাথে সাথে মেয়েটির দিকে তাকায় এবং মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তুমি কে, এই বাড়িতে একা তুমি কি করছো? মেয়েটি ধীরে ধীরে সুজিতের দিকে তাকিয়ে তাকে বলে, আমি এমিলি, আমাকে এখান থেকে বের করে নাও প্লিজ, আমি এখানে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। এ কথা শুনে সুজিত ও তার বন্ধুরা ভয়ে এক পা দুপা করে পিছিয়ে আসতে থাকে, কারণ তারা জানতো যে এই বাড়িতে যেই বাচ্চা মেয়েটি মারা গিয়েছিল সেই বাচ্চা মেয়েটির নাম ছিল এমিলি, আর এদিকে আয়নার সামনে দাঁড়িয়ে সেই বাচ্চাটিও তার নাম বলেছিল এমিলি। তো যাই হোক, এই দৃশ্য দেখে ঠিক তখনই তারা এক পা দুপা করে পিছিয়ে আসতে থাকে। ঠিক তখনই হঠাৎ করেই মেয়েটির চেহারা বদলে যায়, তার চোখ রক্তের মতো একেবারে লাল হয়ে যায় এবং তার মুখ থেকে ভয়ানক একটা চিৎকার বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে সুজিত এবং তার দলের সবাই ভয় পেয়ে একেবারে দৌড়ে সোজা বাড়ির বাইরে বেরিয়ে যায়। পরের দিন তারা পুলিশকে এই ব্যাপারে জানায়, কিন্তু পুলিশ এসে কিছুই খুঁজে পায় না। শেষমেশ ওই বাড়িটি আবারও তালাবন্ধ করে দেওয়া হয়। সুজিত এবং তার বন্ধুরা সেই রাতের ঘটনার পর থেকে অনেক দিন পর্যন্ত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। হ্যারিসন মেনশন এখনও পর্যন্ত পার্ক স্ট্রিটের এক ভয়ানক স্মৃতি হয়ে রয়ে গেছে, আর এখনও কেউই সাহস করে না রাতের বেলা সেই বাড়ির সামনে যেতে। এই ছিল দাদা ঘটনা। এই ছিল দ্বিতীয় ঘটনা। চলে যাব তৃতীয় ঘটনায়। ঘটনা লিখেছেন দেবারতী চক্রবর্তী। তিনি লিখেছেন, দাদা আশা করি তুমি ভালো আছো। আমি যেই ঘটনাটি লিখছি এটি কলকাতার একটি পরিবারের ঘটনা। একটি পরিবার কলকাতায় একটি বাড়ি কিনে কিছু সমস্যায় পড়েছিল, সেই ঘটনাই আমি লিখছি। আমি এই ঘটনাটি একজনের থেকে শুনেছিলাম, তিনি যেভাবে আমায় বলেছিলেন আমি ঠিক সেইভাবেই তোমায় লিখে পাঠালাম। যদি ঘটনাটি তোমার ভালো লাগে তবে তুমি পড়ে শুনিও। ঘটনায় আসা যাক। কলকাতার উত্তর অংশে একটি ছোট্ট পাড়ায় পুরনো একটি দোতলা বাড়ি ছিল, যেখানে বসবাস করতে আসে সেনগুপ্ত পরিবার। বাড়িটির নাম এবং অ্যাড্রেস সব কিছুই আমি গোপন রাখলাম। তো যাই হোক, বাড়ির চারপাশে বড় বড় গাছগাছালি এবং ঝোপঝাড়ে ঘেরা ছিল। সন্ধ্যা হলেই বাড়িটি অন্ধকারে ঢেকে যেত। পাড়ার লোকজন প্রায় দিনই বাড়িটির দিকে তাকিয়ে ভয় পেত। এলাকার লোকজন বাড়িটি দেখলে কেন ভয় পেত সেটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন। একদিন বাড়ির ছোট্ট মেয়ে রিয়া খেলতে খেলতে বাড়ির পেছনের বাগানে চলে যায়। সেই সময় সন্ধ্যা নেমে এসেছিল। তখনই হঠাৎ করে সে শুনতে পেল এক অদ্ভুত কণ্ঠ তার নাম ধরে তাকে ডাকছে, রিয়া, রিয়া, এদিকে আয় না, এই রিয়া, রিয়া, এদিকে আয়, আয় এদিকে। সে ভেবেছিল তার মা তাকে হয়তো ডাকছে, কিন্তু বাড়িতে ফিরে এসে সে দেখল তার মা তখন রান্নাঘরে কাজ করছেন। রিয়া এটা দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছিল, কিন্তু সে কাউকে কিছুই বলেনি। পরের দিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, রিয়া আবার সেই একই কণ্ঠ শুনতে পেল। এবার কণ্ঠটি আরও জোরে এবং অনেক স্পষ্ট ছিল। রিয়া, এই রিয়া, আয় না, আয় না একটু বাইরে, আয়, আয় না একটু বাইরে, আয় না। রিয়া ঘর থেকে বেরিয়ে বারান্দায় যায় এবং দেখে সেখানে কেউ নেই।
সে খুব ভয় পেয়ে আবারও ঘরে ফিরে আসে এবং ওর মাকে ডেকে সব কিছু বলে দেয়। ওর মা প্রথমে ভেবেছিল রিয়া হয়তো দুঃস্বপ্ন দেখছে, কিন্তু পরের দিন রাতে রিয়ার মাও সেই কণ্ঠটা শুনতে পায়। সেনগুপ্ত পরিবার এটা বুঝতে পারে যে বাড়ির কোথাও না কোথাও কিছু একটা অশরীরী শক্তি আছে। এরপর তারা একটি স্থানীয় তান্ত্রিককে ডাকে। তান্ত্রিক এসে বাড়িটি পরীক্ষা করেন এবং তিনি জানায় যে বহু বছর আগে এই বাড়িতে বা এই বাড়ি তৈরির আগে এই জায়গায় কেউ একজন আত্মহত্যা করেছিল বা কেউ অনিচ্ছায় নিজের প্রাণ ত্যাগ করেছিল এখানে। তার আত্মাই এখনও মুক্তি পায়নি এবং সে শান্তি খুঁজে বেড়াচ্ছে, আর তার আত্মাই নিশির ডাক দিয়ে রিয়াকে ডাকছিল। তো যাই হোক, এরপর তান্ত্রিক পুজো এবং বিভিন্ন রীতিনীতির মাধ্যমে সেই আত্মাকে মুক্তি দিয়ে দেয়। তিনি পরিবারের সবাইকে বলেন যে ওই আত্মা এখন শান্তি খুঁজে পেয়েছে এবং এখন আর কোনো ভয় নেই। এরপর থেকে সেনগুপ্ত পরিবার নিশ্চিন্তে ওই বাড়িতে বাস করতে শুরু করে, আর পাড়ার লোকজনও সেই বাড়ি দেখলে আর কোনোদিনও ভয় পায় না। এই ঘটনার পর থেকে রিয়া আর কখনও নিশির ডাক শোনেনি এবং ওই বাড়িটি ধীরে ধীরে তার পুরনো গৌরব ফিরে পেয়েছে। কিন্তু সেই বাড়িতে ঘটে যাওয়া ঘটনাগুলো রিয়ার মনে আজও স্পষ্ট রয়েছে, যা সে তার বন্ধুদের সাথে এখনও গল্প করে বলে। এই ছিল দাদা ঘটনা। এই ছিল আজকের তৃতীয় ঘটনা। চলে যাব শেষ ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেভাবেই আমি পড়ে শোনাচ্ছি। ঘটনা লিখেছেন বাংলাদেশ থেকে মোহাম্মদ রেয়াজ। তিনি লিখেছেন, ভাইয়া, আমি একটি ঘটনা শেয়ার করছি। ঘটনাটি পড়ে শোনালে আমি অনেক খুশি হব। এই প্রথম আমি তোমাকে একটি ঘটনা পাঠালাম। এই ঘটনাটি আমাদের গ্রামের 2 গ্রাম পরের একটি গ্রামের ঘটনা। আমি আমাদের গ্রামের একজনের থেকে এই ঘটনাটি শুনেছি। আমি যেভাবে শুনেছি ঠিক সেইভাবে লিখছি। গ্রামের নাম চন্দ্রপুর। গ্রামটি পুকুর ও বনের মাঝে অবস্থিত। গ্রামের মানুষ সাধারণত সাদামাটা জীবনযাপন করে। একদিন ওই গ্রামেরই ফারুক নামের এক যুবক ওই গ্রামের পাশের একটি বনে কাঠ কাটতে গিয়েছিলেন। গ্রামের মানুষ বলতো সেখানে নাকি রাতে একটি খারাপ জিন ঘুরে বেড়ায়, যাকে সবাই কালো ছায়া নামে চিনত। ফারুক এইসব গল্পে বিশ্বাস করত না এবং সে সাহস করে নিশ্চিন্তায় বনের ভেতরে প্রবেশ করে যায়। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যে 6টা। ফারুক যখন কাজ শেষ করে বাড়ি ফিরতে শুরু করলো, কিছুটা আসার পর হঠাৎ সে শুনতে পেল একটি গম্ভীর আওয়াজ। কে যেন বিকট একটা রাগী কণ্ঠে তাকে বলছিল, তুই এখানে কেন এসেছিস? কেন আমার এখানে তুই গাছ কাটতে এসেছিস? কেন এখান থেকে তুই নিয়ে যাচ্ছিস গাছ কেটে? তুই দাঁড়া ওখানেই দাঁড়িয়ে থাক। ফারুক চারিদিকে তাকিয়ে দেখল এখানে কেউ নেই। সে ভাবল এতদিন সে লোকের মুখে শুনে এসেছে যে এখানে নাকি জিনের উপদ্রব আছে, তাই হয়তো এটা তার কল্পনা হয়েছে। কিছুক্ষণ পরে ফারুক দেখল একটা কালো ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ছায়াটি আকারে বিশাল বড় ছিল এবং মানুষের আকৃতি ধারণ করেছিল সেই ছায়ামূর্তিটি। এই দৃশ্য দেখে ফারুক ভয়ে এক জায়গায় স্থির হয়ে যায়। ফারুকের শরীর অসাড় হয়ে গিয়েছিল এবং সে অনুভব করছিল যেন কেউ তাকে শ্বাসরোধ করছে। সে কোনো রকমে জোরে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না। পরের দিন সকালে গ্রামের মানুষ বনে ফারুকের মৃতদেহ খুঁজে পায়। তার মুখ একেবারে বেঁকে গিয়েছিল, চোখে কোনো মনি ছিল না, আর গলায় একটা গভীর দাগ ছিল। এরপর গ্রামের মানুষ বুঝতে পারে যে এটা ওই কালো ছায়ারই কাজ। তারা খুবই ভয় পেয়ে যায় এই ঘটনার পরে এবং গ্রামের মুরব্বীরা সিদ্ধান্ত নেয় যে বনের আশেপাশে আর কেউ যাবে না, বিশেষ করে সন্ধ্যার পরে। এরপর গ্রামবাসীরা সেই বনে একটা পুজো করায় আর ওই বনটা পুরো বাঁধিয়ে দেয় যাতে কেউ ওখানে না ঢোকে। ফারুকের মৃত্যুটা গ্রামবাসীদের মনে একটা গভীর দাগ কেটে দিয়েছিল এবং তারা বুঝতে পেরেছিল যে কিছু রহস্যময় ঘটনা আছে যা মানুষের বোঝার বাইরে। এই ছিল ভাইয়া ঘটনা। এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ঘটনা। সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি।